সো এই পুরো ভিডিওটাকে আমি বেসিক্যালি 4টে পয়েন্টে ব্রেক করছি, যেখানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে হলো প্রোজ অফ ডিউক 200, সেকেন্ড পয়েন্ট হচ্ছে হলো যেখানে আমি কনসগুলোকে ডিসকাস করব, থার্ড হচ্ছে হলো একটা কম্প্যারিজন, কয়েকটা বাইককে নেবো যেগুলোকে অ্যাজ আ কম্প্যারিজন হিসেবে ইউজ করবো টু ডিউক 200, অ্যান্ড ফোর্থলি হচ্ছে হলো যে ফাইনালি আমি কেন চুজ করলাম। তো আই হোপ যে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কারণ আমি এখানে অনেক কিছু শেয়ার করেছি। আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, বাট অনেক কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা গাইস লাস্ট অব্দি দেখো, কারণ অনেকটা ইনফরমেটিভ হবে। গাইস তোমরা জানোই যে এই ইয়ারে 2021 ফেব্রুয়ারিতে আমি আমার ফার্স্ট বাইক কিনেছি, KTM ডিউক 200। অলমোস্ট 6 মান্থস হতে চলেছে, অ্যান্ড ইন দিস টাইম বিং আমি অনেকগুলো কোয়েশ্চেন্স পেয়েছি, খুব কমন কোয়েশ্চেন্স কয়েকটা, যেরকম অনরোড কত পড়লো, কত মাইলেজ দিচ্ছে, কেমন পারফরমেন্স বাইকের, আর যেটা সব থেকে বেশি কমন কোয়েশ্চেন যে কেন ডিউক 200 চুজ করলাম। তো আজকের ভিডিওটা গাইস সেটা নিয়েই হবে। আমি অনেকগুলো পয়েন্ট ডিসকাস করব যে কেন চুজ করলাম বাইকটা, কী কী প্রোস কী কী কনস সব কিছু ডিসকাস করব। ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি একটা জিনিস যেটা ভাবছিলাম শেয়ার করব তোমাদের সাথে, যে আমি দেখছিলাম যে অনেক ইউটিউবাররা, অনেক মোটো ব্লগার্সরাই তাদের বাইককে ভালোবেসে কোনো একটা নাম দিচ্ছে, শর্ট নেম। তো আমিও ভাবছিলাম যে এরকম কিছু যদি দেওয়া যায়, তো তোমাদের কাছে যদি কোনো সাজেশনস থাকে তো অবভিয়াসলি সাজেস্ট করো, আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড আমিও কিছু ভেবে রেখেছি, সেটা হয়তো ইন দ্য আপকামিং ভিডিওস আমি বলবো। ইউ আর অন মাই চ্যানেল স্টোরিজ উইথ স্যান, অ্যান্ড আজকে আমি ডিসকাস করবো যে ওয়াই আই চোজ ডিউক 200। অ্যান্ড ভিডিওটা গাইস লাস্ট অব্দি দেখো, কারণ অনেকটা ইনফরমেটিভ হবে। আমি অনেকগুলো আলাদা আলাদা সেকশনে ভিডিওটাকে ব্রেক করেছি, তো লাস্ট অব্দি দেখো। অ্যান্ড অবশ্যই স্টার্ট করার আগে একটা কথা বলে রাখি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড কমেন্টে তোমরা জানিও যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা এই ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো হেল্প হলো সেটা আমাকে অবশ্যই জানিও। গাইস একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো বাইকই যদি তোমরা দেখো, তাদের কোনো না কোনো প্রোজ অ্যান্ড কনস আছেই। কোন বাইকটা তুমি চুজ করবে সেটা ডিপেন্ড করছে হলো কার কনসগুলোর থেকে প্রোসগুলো বেশি ওভার পাওয়ারিং। আমি এমন একটা বাইক খুঁজছিলাম যেটা একটু স্পোর্টস সেগমেন্টের কিছু হবে, স্পোর্টস সেগমেন্ট প্লাস কমফোর্টেবল। তো অলমোস্ট আমার যে চয়েসগুলো ছিল সেটা গ্রুপিং হয়ে যাচ্ছিল নেকেড স্পোর্টস যে গ্রুপটা তার মধ্যে। ওকে, কারণ আমি যদি ফুল ফেয়ারিং একদম ফুললি স্পোর্টস বাইক যদি দেখতাম, সেগুলো খুব একটা কমফোর্টেবল সেটিং পজিশন হয় না, এবং তাই জন্য আমি সেগুলোকে খুব একটা চুজ করছিলামও না। আমি যখন আমি যখন ডিউক 200 নিয়ে পরবর্তী এই ভিডিওতে যখন কথা বলবো, তখন আমি কয়েকটা বাইকের কম্প্যারিজন হিসাবে নেব। সো এই পুরো ভিডিওটাকে আমি বেসিক্যালি 4টে পয়েন্টে ব্রেক করছি, যেখানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে হলো প্রোজ অফ ডিউক 200, সেকেন্ড পয়েন্ট হচ্ছে হলো যেখানে আমি কনসগুলোকে ডিসকাস করব, থার্ড হচ্ছে হলো একটা কম্প্যারিজন, কয়েকটা বাইককে নেবো যেগুলোকে অ্যাজ আ কম্প্যারিজন হিসেবে ইউজ করবো টু ডিউক 200, যেখানে কয়েকটা ফিগার্স কম্পেয়ার করব। তার মধ্যে বেসিক্যালি থাকবে NS200 অ্যান্ড MT15, কারণ এই দুটো বাইকও অলমোস্ট সিমিলার ক্যাটাগরিতে পড়ে। MT15 বিং আ 150cc বাট স্টিল পারফরমেন্স ওয়াইজ সিমিলার ক্যাটাগরিতে পড়ে। অ্যান্ড ফোর্থলি হচ্ছে হলো যে ফাইনালি আমি কেন চুজ করলাম, আমার কাছে কোন কোন প্রোসগুলো বেশি ওভার পাওয়ারিং লাগলো ওভার দ্য কনস, এবং যে কনসগুলো ছিল সেগুলো কেনই বা আমার কাছে ম্যানেজেবল লাগলো। তো আমি এই সবগুলো জিনিসগুলোকে আলাদা আলাদা করে ডিসকাস করবো। তো এই 4টে পয়েন্ট থাকবে, এবং লাস্টলি আমি আরও কয়েকটা বাইককে জাস্ট ডিসকাস করে দেবো যেগুলো ক্যান বি আ গুড অপশন যারা অলমোস্ট এই সেম বাজেটে, অলমোস্ট দ্য সেম বাজেটে তোমরা বাইক দেখছো। সো গাইজ ফার্স্ট লেটস কাম টু দ্য প্রোজ অফ ডিউক 200। তো ফার্স্টেই আসবো ইঞ্জিনে, যেটা হচ্ছে সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড FI DOC ইঞ্জিন উইথ জেনারেটস অ্যারাউন্ড 25.83 PS অ্যান্ড 19.5 নিউটন মিটার অফ টর্ক। এর কম্পারিজন বাইকসগুলোতে দিয়ে আসি, সেখানে NS200 produces 24.5 PS of power and 18.5 Newton meter of torque, and MT15 18.5 PS power and torque হচ্ছে 13.9 Newton meter মতো। তো যদি তোমরা
পারফরমেন্স ওয়াইজ যদি ইঞ্জিন পারফরমেন্স ওয়াইজ যদি দেখো, ইঞ্জিন ফিগার্স যদি দেখো, সেখানে ডিউক 200 ইজ ক্লিয়ারলি মোর পাওয়ারফুল দ্যান NS 200 অ্যান্ড MT-50। বাট একটা জিনিসও তোমরা অনেকেই দেখে থাকবে যে অনেক ভিডিওসে তোমাদের দেখেছি যেখানে এই তিনটে বাইকে যদি ড্র্যাগ রেস হয় সেখানে হয়তো অ্যাক্সেলারেশন ওয়াইজ MT-15 মাচ ফাস্টার দ্যান ডিউক 200, টপ এন্ডে হয়তো NS 200 অনেক বেশি ফাস্ট দ্যান ডিউক 200। তার রিজন বেসিক্যালি হচ্ছিল ডিউক 200 এর ওয়েটটা। তো ডিউক 200 এর যে ওয়েটটা সেটা ইজ অ্যারাউন্ড 158 কেজি, সেখানে MT-15 যদি না, MT-15 ইজ অনলি 137 or 138 কেজি অ্যান্ড NS 200 ওরকম 140 সামথিং কেজি। সো ওয়েটের কারণে বেসিক্যালি কী হয় যে পাওয়ার টু ওয়েট রেশিও যেটা বাইকে সেটাতে অনেক সময় যে টপ এন্ড পারফরমেন্স বলো বা লো এন্ড পারফরমেন্স সেটাতে ডিউক 200 অনেকটা পিছিয়ে দেন দিস টু বাইকস। বাট যদি আরেকটা দিক থেকে যদি দেখো, মোর ওয়েট গিভস মোর স্টেবিলিটি। তো যখন অনেক স্পিডে থাকে বাইক, তো ডিউক 200 এর ওয়েটের জন্য তোমার হ্যান্ডলিং বা স্টেবিলিটি অনেক বেটার হবে। তো নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্রেকসে আসবো। ডিউক 200 এর ফ্রন্ট ব্রেক হচ্ছে 300 mm এর অ্যান্ড রিয়ার ব্রেক হচ্ছে হলো 230 mm। বোথ ব্রেকস হচ্ছে বাইবারের, which is one of the best in quality এই সেগমেন্টসের বাইকের মধ্যে। অ্যান্ড ডুয়াল চ্যানেল ABS-ও প্রেজেন্ট আছে। যদি আমি MT-15 বা আমি NS 200-তে যাই, দেন MT-15-এ অ্যান্ড বোথ NS 200 দুটোতেই বেসিক্যালি সিঙ্গল চ্যানেল ABS অনলি প্রেজেন্ট। থার্ড আমি পয়েন্টটা যেটা আসি সেটা হচ্ছে সাসপেনশন। তো সাসপেনশন যেটা ডিউক বা যেটা মেনলি KTM-এ যে কোনো বাইকে প্রোভাইড করা সেটা হচ্ছে USD সাসপেনশন। যদি তোমরা ইয়ামার বাইকসে যাও, যদি তোমরা বাজাজের বাইকসে যাও বা যে কোনো অন্য এই ক্যাটাগরির যা যা বাইকস আছে সেগুলোতে দেখো, সেগুলোতে সবগুলোতেই টেলিস্কোপিক সাসপেনশন পাওয়া যায়। সো ক্লিয়ারলি USD সাসপেনশন হচ্ছে বেটার দেন টেলিস্কোপিক সাসপেনশন। তোমরা যদি যে কোনো বাইকে যদি তোমরা ইন্টারন্যাশনাল ভার্সনগুলো দেখো, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি USD ভার্সন প্রোভাইড করা হয়, বাট ইন্ডিয়াতে কস্ট কাটিংয়ের জন্য বেসিক্যালি টেলিস্কোপিক সাসপেনশন দেয় অ্যান্ড তার জন্য প্রাইসটা অনেকটা কম হয়। বাট KTM-এ যে কোনো বাইকসেই তোমরা USD সাসপেনশন পাবে, উইচ ইজ ক্লিয়ারলি বেটার। যদি আমি রিয়ার সাসপেনশনে আসি, সেটা মনোশক সাসপেনশন দেওয়া হয়। অ্যান্ড সাসপেনশনে যেটা সেটা হচ্ছে WP সাসপেনশন, যেটা বেসিক্যালি KTM ওদের যে কোনো সেগমেন্টের বাইকসে, ইভেন ওদের যে MotoGP সেগমেন্টের যে বাইকসগুলো থাকে সেগুলোতেও ওদের WPS সাসপেনশন ইউজ করে। ফোর্থ পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে হ্যান্ডলিং। বেসিক্যালি ডিউক 200-এর হ্যান্ডলিং যদি আমি এতদিন যা চালিয়েছি তাতে আমি যথেষ্ট কমফোর্টেবল ফিল করেছি, যথেষ্ট হ্যান্ডলিংয়ে যথেষ্ট কনফিডেন্স পাবে। যারা এই চালিয়ে থাকো না কেন তারা অবশ্যই জানো। এটা কিছুটা কারণ হচ্ছে বিকজ অফ দ্য সিটিং পোস্টার, কারণ অনেকটা আপরাইট পোস্টার উইচ অলসো মেক্স দ্য বাইক কমফোর্টেবল। অ্যান্ড তাছাড়াও যদি তোমরা সাসপেনশনে যে দেখো, সাসপেনশন ইজ অন দ্য হার্ডার সাইড। হ্যাঁ, খুব সফট সাসপেনশন না। তার ফলে কী হয় বেসিক্যালি যে যখন একটু বেশি স্পিডে থাকে, তো দ্যাট অ্যাকচুয়ালি গিভস ইউ বেটার কন্ট্রোল। ফিফথ পয়েন্টে আসবে হচ্ছে রাইডিং কমফোর্টে। তো রাইডিং কমফোর্ট যে কোনো নেকেড স্পোর্টসে অবভিয়াসলি বেটার হয় দেন দ্য ফুল ফেয়ারিং অফ দ্য টোটালি স্পোর্টস বাইক, এটা তোমরা জানোই, কারণ অনেক আপরাইট পজিশন হয়। কম্পেয়ার টু MT-15, NS 200-এর যে সিটটা বেসিক্যালি যে রাইডার সিট বা পিলিয়ন সিট দুটোই অনেক বেশি ওয়াইডার অ্যান্ড অনেকটা বেশি স্পেশিয়াস, যার ফলে চালানোর সময় ম্যানোভার করতেও অনেকটা বেশি হেল্প করে। অ্যান্ড কারণ MT-15-এ যদি চালাও তাহলে অলমোস্ট পিলিয়নকে নিয়ে লং রাইড করা ইজ ভেরি ডিফিকাল্ট, ইভেন শর্ট রাইডও প্রবলেম হতে পারে। NS 200-ও খুব ভালো সিটিং পজিশন, তো তার NS 200 নিয়ে কোনো কমপ্লেন নেই। নেক্সট পয়েন্ট যেটা সেটা হলো মিটার কনসোল। ডিউক 200-এ যে মিটার কনসোলটা সেটা প্রিভিয়াসলি মিটার কনসোল ছিল KTM-এর বাইকসে, সেটাই কন্টিনিউ হয়ে আসছে, সেটা সবাই জানো। অ্যান্ড দেখতে ছোট হলেও ইট ইজ কোয়াইট ইনফরমেটিভ অ্যান্ড অলমোস্ট যে কোনো ইনফরমেশন যেটা স্পিডোমিটার, ট্যাকোমিটার, যা RPM মিটার সব কিছু অ্যাভেলেবেল আছে। তাছাড়া দুটো ট্রিপের অপশন দেওয়া হয়, ট্রিপ 1 অ্যান্ড ট্রিপ 2। তাছাড়াও টাইম অ্যান্ড অল সব কিছুই দেখানো হয়।
অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ মাইলেজ, যেগুলো বেসিক্যাল ইনফরমেশন থাকে সব ইনফরমেশন দেখানো হয় অ্যান্ড ভেরি ওয়েল ইনফরমেটিভ। ছোটো স্ক্রিন হলো কিন্তু দেখতে কোনো প্রবলেম হয় না। MT-15-এও তোমরা জানো যেটা নেগেটিভ ডিসপ্লে ওরা ইউজ করে ইয়ামাহার, সেটা ভেরি ওয়েল ইনফরমেটিভ, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই। বাট আমি যদি NS200-এ আসি, এটাতে মানে ইট ইস অ্যাকচুয়ালি সেমি ডিজিটাল, ডিজিটাল অ্যান্ড অ্যানালগ বোথ দুটোই প্রেজেন্ট আছে এই মিটার কনসোলটা NS200-এ। তো আই থিঙ্ক যে উইথ টাইম এখন ফুললি মিটার কনসোল যেখানে সব বাইকগুলো আপগ্রেড হচ্ছে, সেখানে NS200 অনেকটা পিছিয়ে আছে এখনো। আই ডু ফিল যে এইটা একটা আপগ্রেড হলে হয়তো দ্যাট উইল মেক আ বেটার প্যাকেজ অফ NS200। নেক্সট পয়েন্ট আসবে হচ্ছে টার্ন ইন্ডিকেটার্স। KTM উইল প্রোভাইড ইউ LED ইন্ডিকেটার্স, যেটা অন্য ইয়ামাহা বা বাজাজে হয়তো এই প্রাইস রেঞ্জে পাবে না। আই ডোন্ট থিঙ্ক ইভেন সুজুকিও দেয়। সো LED ইন্ডিকেটার্স প্রোভাইড করে KTM, দ্যাট লুকস গুড। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে টায়ার সাইজে আসি। ডিউক 200 ফ্রন্ট টায়ার সাইজ হচ্ছে 110/70 অ্যান্ড রিয়ারে হচ্ছে হলো 150/60। both tires are radial tires and MRF Revsy provide করা হয়, which is clearly bigger tire size and better tires than MT-15 and NS200. and তাছাড়াও যেহেতু রেডিয়াল টায়ার্স প্রোভাইড করা হয়, দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস ইন কর্নারিং এ বেটার গ্রিপস পাওয়া যায়। সো গাইস, এতক্ষণ আমরা প্রোস নিয়ে কথা বললাম। নাও এবার আমরা কথা বলবো হচ্ছে কনস অফ ডিউক 200, যেটা আমি বলেছিলাম যে আমি কনস ডিসকাস করবো অ্যাজ এ সেকেন্ড পয়েন্ট। তো ফার্স্ট যে কনটা, যেটা আমার প্রথমেই মনে হয় যেটা বলা উচিত, যে ডিউক 200-এ কিন্তু হ্যালোজেন হেডলাইট প্রোভাইড করে। LED DRLs আছে বাট হ্যালোজেন হেডলাইট। আমার মনে হয় যে এই বাজেটের বাইকে অ্যাটলিস্ট কোম্পানির LED হেডলাইট দেওয়া উচিত ছিল, লাইক 250 ডিউক বা 390 ডিউককে যেরকম প্রোভাইড করে সেরকম, কারণ দ্যাট লুকস কোয়াইট বেটার দ্যান দ্য হ্যালোজেন হেডলাইট অ্যান্ড অবভিয়াসলি রাতে যে ভিজিবিলিটি সেটা তো অনেকটা বেশি হেল্প করবে। আমি নিজে হ্যালোজেন হেডলাইটটা ট্রাই করে দেখেছি রাত্রে, বাট খুব একটা খারাপ না, বাট অবভিয়াসলি LED হেডলাইট দিলে আরও বেশি বেটার হতো। সেকেন্ড যে কনটা সেটা হচ্ছে হলো সিটের কোয়ালিটির ওপর বা সিটের কমফোর্টের ওপর। আমি প্রথমে বলেছি সিট যেটা প্রোভাইড করা হয় ডিউক 200-এ সেটা অনেকটাই বেশি স্পেশিয়াস, বাট আমার মনে হয় যে সিটে যে কোয়ালিটিটা সেটা একটু বেটার করতে পারতো, কারণ ইটস অন দ্য হার্ডার সাইড অ্যান্ড লং রাইডসে অল্প প্রবলেমস হতেই পারে, অল্প না অনেকটাই প্রবলেমস হতে পারে both for the rider and the pillion. থার্ড কনস যেটাতে আমি আসবো সেটা হচ্ছে, এটা অ্যাজ আ কন বলতেও পারো বা না বলতে পারো, বাট ওয়েটটা বাইকের 158 কেজি হচ্ছে কার্ভ ওয়েট। তো ফলে কী হয় যে পাওয়ার টু ওয়েট রেশিও, যেটা আমি আগেই বললাম, একটু হ্যাম্পার হয় অ্যান্ড তার জন্য পারফরমেন্স যেটা ইঞ্জিন পারফরমেন্স টা যতটা কেপেবল হয়তো সেটা পুরোপুরি ততটা দিতে পারে না। অ্যান্ড বাট অ্যাগেইন কার্ভ ওয়েটটার জন্য আমি আগে বলছিলাম যে হায়ার স্পিডে বেটার স্টেবিলিটি পাওয়া যাবে রাইডিংয়ে। ফোর্থ ডিসঅ্যাডভান্টেজ যেটা বা ফোর্থ কন যেটা আমি বলবো সেটা হচ্ছে হলো হিটিং ইস্যু। সবাই জানো যে KTM-এ অলওয়েজ একটা হিটিং ইস্যু ছিল, যেটা BS3 BS4-এ আরও বেশি ছিল, BS6-এ অনেক কম। আমি নিজে প্রথমবার BS6 চালিয়ে আমার মানে অল্প হিটিং ইস্যুস তো মনে হয়, বাট খুব একটা না। এটা একটা রিজনও আছে, যেটা সবাই জানো, যেহেতু এটা হাই কম্বাস্টেবল ইঞ্জিন, তো ফলে কি হয় যে অনেক বেশি পাওয়ার রিলিজ করে এবং তাই জন্য অনেক বেশি হিটও রিলিজ হয়। তো যে কোনো পারফরমেন্স ওরিয়েন্টেড বাইকে হিটিং ইস্যুস হবেই, হিট বেশি রিলিজ হবেই, এটা স্বাভাবিক। যদি তোমরা হায়ার সিসিস বাইকেও যাও সেম প্রবলেম হবে। তো এটা একটা আছে যে সিটি রাইডসে খুব ট্রাফিকের মধ্যে এটা প্রবলেম হতে পারে কারোর, বাট স্টিল আই সে যে BS6-এ অনেক হিটিং ইস্যুসটা ইমপ্রুভ হয়েছে, বাট একদম কমপ্লিটলি হিটিং ইস্যুসটা যায়নি। লাস্ট যে কনটা সেটাও বেশ একটা মানে বড় ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, সেটা হচ্ছে হলো ডিউক 200-এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা। এবার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেসিক্যালি যেটা এখন হয়েছে, যেহেতু ক্যাটালিটিক কনভার্টার অ্যাড করা হয়েছে BS6 বাইকে, তো ওই জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কমে গেছে। অ্যান্ড আমি পার্সোনালি ফিল করেছি এবং আমি
বাইক নেওয়ার আগে অনেক রিভিউতে দেখেছিলাম যে রাস্তায় যেগুলো একটু বড় বাম্পার্স থাকে সেখানে হয়তো বাইকের তলাটা টাচ হয়ে যায় বা ধাক্কা লাগে। তো সেটা বেসিক্যালি আমি নিজেও ফিল করেছি এবং আমার সাথেও হয়েছে যে অনেক সময় যখন পিলিয়ন ক্যারি করি বা খুব বড় যদি গার্ডটা থাকে সেই সময় যদি পিলিয়ন ক্যারি করি তাহলে অনেক সময় বাইকের তলাটা লেগে যায়। আমি তোমাদের সাথে প্রোস ডিসকাস করলাম, কনস ডিসকাস করলাম এবং তার সাথে সাথে কম্প্যারিজনটাও আমি করে দিয়েছি। এবার যেটা বেঁচে থাকবে সেটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যে আমি কেন তাহলে ডিউক 200 চুজ করলাম। প্রথমে বলি যে অন রোড আমার কত পড়েছে। আমার অন রোড পড়েছে 2.13 lakhs অন রোড কলকাতা। অ্যান্ড অন রোড প্রাইসটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, সেটা তোমরা অনেকেই জানো। কামিং টু এবার কেন কিনলাম তার জন্য প্রথমেই বলে রাখি যে সব বাইকসেরই আমি প্রথমেই বলেছি প্রোজ অ্যান্ড কনস থাকবেই, বাট কোথায় প্রোজগুলো বেশি ওভার পাওয়ারিং ওভার কনস, সেই বাইকটাকে তোমাকে বেসিক্যালি তোমার জন্য কোথায় প্রোজটা ওভার পাওয়ারিং ওভার কনস সেটাই তুমি প্রেফার করবে। আমি নিজে এমন একটা বাইক চাইছিলাম যেখানে ভালো পারফরমেন্স থাকবে, ভালো বডি পার্টস ইউজ করবে, ভালো দেখতে হবে, অ্যান্ড তার সাথে সাথে ভালো যেন প্রত্যেকটা যেই অ্যাক্সেসরিজ বলো, প্রত্যেকটা পার্টস যেটা বাইক ইউজ হয়েছে সেটা যেন ভালো কোয়ালিটির ইউজ করা হয়। তো এটা আমার একটা প্রায়োরিটি ছিল। এবার অনেকেই বলবে যে 2.13 lakhs দিয়ে ডিউক 200 ইজ নট জাস্টিফাইড, কারণ 200cc তো অনেক বাইক এর থেকেও কমে পাওয়া যায়, যেরকম NS 200, ইভেন RTR 204V, ইভেন তোমার জিক্সার 250 যেটা, সেটাও ডিউক 200 থেকে কম প্রাইস। তো তাহলে কেন ডিউক 200 তোমাদের কেনা উচিত? এর একটাই উত্তর যে ডিউক 200-এ তোমরা বেটার বডি পার্টস পাচ্ছ। তোমরা যদি ব্রেকস দেখো, সাসপেনশনস দেখো, তোমরা যদি পারফরমেন্স দেখো, সব কিছুতেই কিন্তু বেটার, ঠিক আছে। 204V থেকে RTR 204V থেকে সব জায়গাতেই বেটার, বাট RTR 204V-তে একটা রাইডিং মোডস আছে উইচ ইজ ভেরি গুড অ্যাট দ্যাট প্রাইস পয়েন্ট। অ্যান্ড জিক্সার 250 থেকেও বেটার, তোমার পারফরমেন্স বেটার। তোমার 250cc হয়েও জিক্সার ডিউক 200 কিন্তু পারফরমেন্স বেটার, এটা তোমরা জানো। তাছাড়াও বেটার বডি পার্টস পাচ্ছ। অ্যান্ড যদি কেউ বলো যে ড্র্যাগ রেসের দিক থেকে তো পারফরমেন্স হয়েও কী হলো, MT-15 অ্যান্ড NS 200 দুটোই তো বিট করে দেবে, সেখানে আমি বলি দেখো 133 138 হচ্ছে মোটামুটি ডিউক 200-এর একটা টপ স্পিড, তার বেশি যায় না। সেখানে MT-15ও বেশি যায়, NS 200ও তার বেশি যায়, বাট আমার জন্য টপ স্পিডের প্রায়োরিটিটা ওয়াজ নেভার ইন মাই মাইন্ড, কারণ আমার কাছে দরকারই নেই যে আমি 133 বা 138-এর ওপরে বাইক চালাবো। আমি 100-110-এর ওপরে বাইক চালাবো, এরকম সিচুয়েশনে হয়তো কম আসবে। তো ইট ওয়াজ নেভার ইন মাই প্রায়োরিটি। তো আমি ওই জন্য এটাকে কখনোই প্রায়োরিটাইজ করিনি যে আমার একটা টপ এন্ডে খুব ভালো পারফরমেন্সওয়ালা বাইক চাই। আমার এমন একটা বাইক চাই যেটাতে আমি প্রথমে বললাম যাতে পারফরমেন্সও ভালো হবে এবং তার সাথে যেন খুব ভালো পার্টস ইউজ করা হয়। ওকে, এই যেই সাসপেনশন, ব্রেকস, টায়ার্স, মিটার কনসোল, LED DRS, LED ইন্ডিকেটার্স যাই ইউজ করেছে সেটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করা হয় KTM, and that's why they charge you the premium price. তো বুঝতেই পারলে যে এই পয়েন্টসগুলো ছিল বেসিক্যালি যে আমি তাহলে কেন ডিউক 200 চুজ করেছি। ইফ ইউ গাইজ ফিল দ্য সেম, তোমরাও কিন্তু ডিউক 200-এর জন্য অবশ্যই যেতে পারো। তো গাইস, এই পুরো ভিডিওতে আমি বললাম যে আমি কেন ডিউক 200 পারচেস করেছি, প্রোস বলেছি, কনস বলেছি, অন্য কম্প্যারিজনস দিয়েছি। তো আই হোপ যে তোমাদের এতে হেল্প হবে অনেক। অ্যান্ড আমি যেটা বলেছিলাম যে লাস্টে আমি আরও কয়েকটা বাইকের কথা বলবো যেগুলো খুব ভালো প্যাকেজ অ্যাট দেয়ার প্রাইস পয়েন্ট বেসিক্যালি। তো তার মধ্যে অবশ্যই পড়বে হচ্ছে হুস্কওয়ার্না টুইন্স, কোয়াড প্লেন অ্যান্ড ওয়েট প্লেন, অ্যান্ড সুজুকি জিক্সার। জিক্সার 250টা বেসিক্যালি, কারণ 250টার পাওয়ারটাও ভালো, টর্কটাও ভালো, ডিউক 200 থেকে কম, বাট স্টিল পাওয়ার বা টর্কটা খুবই ভালো। জিক্সার ছাড়াও যে SF যেটা আছে, যেটা স্পোর্টস মডেল, সেটাও তোমরা অনেকে দেখতে পারো, সেটা আমার মাইন্ডে ছিল, কারণ ওটা খুব একটা অ্যাগ্রেসিভ পজিশনিং না লাইক R15 বা RC। তাতে কি হয় যে একটু কমফোর্টেবল রাইডিং পজিশন পাওয়া যায়। আমি ডমিনার 250 নাম নেব না, কারণ ডমিনার 250 ওয়েটটা অনেকটাই বেশি। কিপিং ইন মাইন্ড দ্যাট ইটস 250cc বাইক, সেখানে অনেক ওয়েট বেশি, ফলে পাওয়ার টু ওয়েট রেশিওটা অতটা ভালো না। অ্যান্ড আরেকটা জিনিস যেটা বলা খুব প্রয়োজনীয়, অনেকে ভাববে যে আমি হয়তো অন্য অনেক বাইকের কথা আমি মেনশন করিনি,
সেটার কারণটা হচ্ছে আমি প্রথমেই বলেছি যে আমি যেটা ভাবছিলাম যে আমার একটা নেকেড স্পোর্টস মডেল চাই। তো নেকেড স্পোর্টসের মধ্যে যা যা আসে আমি সেইগুলোকে নিয়ে ডিসকাস করেছি। আমি ফুল ফেয়ারিং স্পোর্টসে যাইনি, আমি ক্রুজার্সে যাইনি, আমি যদি কোনো এই বাজেট আই ডোন্ট থিঙ্ক আছে, বাট স্টিল এই যদি কোনো স্পোর্টস অ্যাডভেঞ্চার হয় বা স্পোর্টস ট্যুরার হয় সেগুলোতেও আমি যাইনি। তো আই হোপ যে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কারণ আমি এখানে অনেক কিছু শেয়ার করেছি। আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, বাট অনেক কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি। তো তাহলে তোমরা যদি কেউ প্ল্যান করে থাকো বাইক কেনা অ্যান্ড ডিউক 200 যদি মাইন্ডে থাকে একটা চয়েস হিসাবে, তাহলে অবশ্যই এই ভিডিওতে থেকে তোমাদের অনেক হেল্প হবে। তো ওকে, আজকে ভিডিওটা এখানে এন্ড করি অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখাও। সো আনটিল দেন, বাই বাই।